পাকির সঙ্গে সংঘর্ষে দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ১৭৯ জন নিহত। ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ, অপ্রাসঙ্গিক করা হবে আওয়ামী লীগকে হাসানাত। সড়ক অবরোধ করে বিক্ষোভ, নগর জুড়ে তীব্র যানজট, ভোগান্তি চরমে। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শুরুতেই দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তের খবর। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে একটি উড়োজাহাজ বিধ্বস্তে ১৭৯ জন নিহত হয়েছেন। উদ্ধার হয়েছে মাত্র ২ জন আরোহী। পাখির সঙ্গে সংঘর্ষের জেরে ল্যান্ডিং গিয়ারে গোলযোগ তৈরি হয়ে এ দুর্ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফ্যাসিবাদ মুজিববাদের কবর রচনা করে নতুন বাংলাদেশে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে আগামী ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এ কথা জানান। নূর হোসেনের রিপোর্ট। দীর্ঘ স্বৈরশাসনের পর ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পায় বাংলাদেশ। যেসব আকাঙ্ক্ষার কারণে দেশের মানুষ ফ্যাসিবাদের বিপক্ষে রাস্তায় সংগ্রাম করে জীবন দিয়েছে, সেসব আকাঙ্ক্ষার স্বীকৃতির জন্য এবার জুলাই ঘোষণাপত্র পাঠ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছেন, এদেশের মানুষের মুক্তির দলিল হবে এই ঘোষণাপত্র। ৫ই আগস্ট আমরা প্রাথমিক বিজয় অর্জন করলেও পূর্ণাঙ্গ বিজয় আমাদের অর্জিত হয়নি। আমাদের এই ২৪-এর গণ অভ্যুত্থান, ২৪-এর এই বিপ্লব আমরা ৯০-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না, ৬৯-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না। আমরা ৭১-এর মতো আমাদের এই ২৪-এর রক্ত ঝরা, ২৪-এর শহীদদের রক্তকে বৃথা যেতে দিতে চাচ্ছি না। ঘোষণাপত্রে তুলে ধরা হবে আন্দোলনে অংশ নেয়া কৃষক, শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষের মুক্তির আকাঙ্ক্ষা। এর মধ্য দিয়ে ৭২-এর মুজিববাদী ব্যবস্থার অবসান হবে বলে আশা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মানুষ রাজপথে জীবনের মায়া ত্যাগ করে নামার পিছনে কিছু কারণ ছিল। প্রত্যেক মানুষের মনে কিছু স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, একটা স্পিরিট ছিল। এই স্পিরিট গুলো কি ছিল? এবং সামগ্রিকভাবে এই যে আমাদের জুলাই বিপ্লব, এই বিপ্লব থেকে আগামীতে বাংলাদেশের মানুষ যারা এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল, তাদের প্রত্যাশা কি, আশা আকাঙ্ক্ষা কি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সামগ্রিক বিষয়গুলো আমাদের এই জুলাই বিপ্লবের সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণাপত্রে লিখিতভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন। এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে আমাদের পরবর্তী বাংলাদেশের স্বপ্ন, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, লক্ষ্য এবং ইস্তেহার সেখানে হচ্ছে লিপিবদ্ধ থাকবে। এটি কোনো দলের কোনো প্রক্লেমেশন না, এটি নির্দিষ্ট কোনো শ্রেণীর প্রক্লেমেশন না, বরং আমাদের এই যে ঐতিহাসিক, যে আমরা প্রতারিত একটি প্রজন্ম, ঐতিহাসিকভাবে আমাদের যে স্বপ্নগুলো ঐতিহাসিক বিভিন্ন স্তরে স্তরে আমাদের বঞ্চিত হয়েছে, আমরা প্রতারিত হয়েছি, এই প্রক্লেমেশনের মধ্য দিয়ে আমাদের এই বঞ্চিতের ধারাবাহিকতা যেন আর না থাকে এবং আমাদের গণমানুষের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে। সমন্বয়করা জানান, আন্দোলনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ঘোষণাপত্র নিয়ে আলোচনা চলছে। সবার সম্মতিতে আগামী ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার উপস্থিতিতে পাঠ করা হবে এই ঘোষণাপত্র। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সচিবালয়ে আগুনের ঘটনায় সর্বশেষ পরিস্থিতি জানতে এখন যাচ্ছি সচিবালয় এলাকায়। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট রকুন উদ্দিন। রকুন, ক্ষতিগ্রস্ত ভবন থেকে মন্ত্রণালয়গুলো তো চলে গেছে সিটি কর্পোরেশনে, যেটি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তো মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারাও সিটি কর্পোরেশন সহ অন্যত্র কাজ করার কথা, তারা কি তাদের এই কাজ শুরু করেছেন? কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ জেসিন্তা, সবাই কাজ শুরু করেছেন। বিভিন্ন মন্ত্রণালয় গঠিত যে তদন্ত কমিটি, এছাড়া উচ্চ পর্যায়ের যে তদন্ত কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে নিয়ে গঠন করা হয়েছিল, সবাই কাজ শুরু করেছেন এবং উচ্চ পর্যায়ের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তার প্রতিবেদন
30 তারিখ অর্থাৎ আগামীকাল পাওয়া যাবে। 3 দিন তারা সময় চেয়েছিলেন, আজকে 3 দিন শেষ হবে এবং আগামীকাল পাওয়া যাবে বলে আমরা জানতে পেরেছি। তারপরেই আসলে জানা যাবে। আর আপনি যে বিষয়টি বলছিলেন যে এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা আসলে এক একটা মন্ত্রণালয় এক এক জায়গায় কার্যক্রম চালাচ্ছেন। যেটি আপনি জানিয়েছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে হচ্ছে, একই রকমভাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম হচ্ছে রেল ভবনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম হচ্ছে ক্রীড়া ভবনে, শ্রম মন্ত্রণালয়ের কার্যক্রম হচ্ছে শ্রম মন্ত্রণালয়, আর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কার্যক্রম হচ্ছে ডাক ভবন আগারগাঁয়ে। যদিও উপদেষ্টারা বিভিন্ন জায়গায় কাজ করছেন, তার বেশিরভাগ উপদেষ্টারই একটা মন্ত্রণালয় শুধু নয়, তার সাথে আরও মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তও আছেন অনেকে, তারা হয়তো অন্য মন্ত্রণালয়ে কাজ করছেন। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই আমাদের সাথে গণমাধ্যম কর্মী আমরা যারা আছি তারা তো আজকে ভেতরে প্রবেশ করতে পারছি না, সেটি আগেই আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল। তো তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আমাদের সাথে কিছুক্ষণ আগে সেই কথা বলে গেছেন। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আমাদের এখন আজকের যে পরিস্থিতিতে আমরা পড়েছি সেটির জন্য প্রথমেই তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং তারপর বলেছেন যে বর্তমানে আসলে সব পাস এবং সচিবালয়ে প্রবেশের পাস এবং অ্যাক্রিডিটেশন কার্ড সবই বাতিল করা হয়েছে, কিন্তু গণমাধ্যম কর্মীরা আগামীকাল থেকে অর্থাৎ সোমবার থেকে সীমিত আকারে প্রবেশ করতে পারবেন। অর্থাৎ যে গণমাধ্যমগুলো প্রচার এবং যে গণমাধ্যমগুলো মূল ধারার আছে তাদেরকে হয়তো পাস দেওয়া হবে, অস্থায়ী পাস, সেটি আগামী 15 দিনের জন্য বহাল থাকবে। অর্থাৎ প্রতিদিনও দেওয়া হতে পারে বা 15 দিনের জন্য একবারও দেওয়া হতে পারে, সেটি সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এক্ষেত্রে সবাই আগে যেরকম অ্যাক্রিডিটেশন কার্ড দেখিয়ে প্রবেশ করতে পারবেন সেটি আসলে আগামীকাল থেকে পারবেন না, তাদেরকে অস্থায়ী একটি পাস দেওয়া হবে এবং তারপরে গণমাধ্যম কর্মীরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। এছাড়া যে বেসরকারি ব্যক্তিবর্গের যে পাস ছিল সেটিও বাতিল হয়ে গেছে। তার মূল কথা যেটি ছিল সেটি হচ্ছে যে যত পাস ছিল সচিবালয়ে প্রবেশের সব বাতিল, শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন সচিবালয়ে কাজ করেন তাদের পাস বহাল থাকবে। একই সাথে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন যারা আসলে সচিবালয়ের বাইরে কাজ করেন কিন্তু বিভিন্ন প্রয়োজনে তাদের প্রবেশ করতে হয়, তারা শুধুমাত্র প্রবেশ করতে পারবেন আপাতত, অর্থাৎ আগামী 15 দিন। আর একই সাথে তদন্ত কমিটির কাজও চলছে এবং গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কিছুক্ষণ আগে বৈঠক করা হয়েছিল। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত তিনিও ছিলেন, তারাও আসলে একই রকম কথা বলেছেন যে সাংবাদিকদের জন্য আগামীকাল থেকে বিশেষ ব্যবস্থায় অস্থায়ী পাসের ব্যবস্থা করা হবে এবং আপাতত সব রকমের পাস সচিবালয়ে প্রবেশের বাতিল করা হয়েছে আর কি, এবং নতুন আবেদনের মাধ্যমে নতুন করে পাস নিতে হবে এবং সেই প্রক্রিয়াটি অতি দ্রুত হয়তো আজকের মধ্যে বা আগামীকালকের মধ্যেই পিআইডির মাধ্যমে জানানো হবে। জসিন্তা, জানছিলাম সচিবালয়ের খবর। ভাতা বৃদ্ধির দাবিতে আবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে সমাবেশ করছে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। অন্যদিকে রাজধানী জাহাঙ্গীর গেট এলাকায় বিক্ষোভ করেছে আওয়ামী লীগ আমলে চাকুরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। বেলা 11টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে সমাবেশ শুরু করে প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস ডিএমজি এর ব্যানারে আয়োজিত সমাবেশে যোগ দিয়েছে বিভিন্ন মেডিকেলের পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। তারা দাবি জানিয়ে বলেছে তাদের ভাতা বৃদ্ধি করে 50,000 করতে হবে। নবম গ্রেডের সমমূল্যের সুযোগ সুবিধা দাবি করে আন্দোলনকারীরা বলছে দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে দাবি উপস্থাপন করার পরও দাবি আদায় না হয় রাস্তায় নেমেছে তারা, এতে সৃষ্টি হয় যানজট। অন্যদিকে 3 দফা দাবিতে ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগ সরকারের সময়ে চাকুরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। ইউ ওয়ান্ট জাস্টিস শিরোনামে সহযোদ্ধা ব্যানারে করা এই অবরোধে শহীদ জাহাঙ্গীর গেট এলাকায় যানজটের সৃষ্টি হয়। দাবি পূরণের আশ্বাসে বেলা 1:15টার দিকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। আলোচনা ফলপ্রসূ হয়েছে, আমরা অফিসে যাব, আমাদের একটা সময়সীমা বলা হয়েছে, এই সময়সীমার মধ্যে আমরা আমাদের কাজটা সর্বোচ্চ চেষ্টা করে করব। বারবার আমাদের আশ্বাস দিয়ে আশ্বাস ভাঙা হয়েছে, কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট ভাঙা হয়েছে, বলা হয়েছে এটা প্রতিশ্রুতি আমি করে দিব ইনশাআল্লাহ, তারপরও করা হয়নি। এই তো বারবার আমাদের এই যৌক্তিক দাবি আদায় করতে ব্যর্থ হয়েছি, সুতরাং আমরা রাজপথ ছাড়ছি না। শাহবাগের সড়ক অবরোধ করেছে পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, যানজটের দুর্ভোগের খবর সম্পর্কে আমাদেরকে জানাবেন, কি অবস্থা সেখানে চলছে? জসিন্তা, বেলা 11টার কিছু পরেই কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ট্রেনিং ডাক্তাররা এবং তারা কিন্তু যেই
দাবিটি করছেন সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বেন না, এমনটি তারা বলছেন। আমরা বেলা 11টায় কিছু পরেই এখানে এসে উপস্থিত হয়েছি, সেখান থেকে দেখেছি যে বাংলা মোটর থেকে শাহবাগ পর্যন্ত পুরো সড়কটি কিন্তু তারা বন্ধ করে রেখেছে। শুধু বাংলা মোটরই নয়, তার আশেপাশের যে সকল সংযোগ সড়কগুলো রয়েছে, অর্থাৎ শাহবাগের আশেপাশের সকল সড়কের যান চলাচল কিন্তু একেবারেই বন্ধ এখন। এবং সেই রাস্তার মুখগুলোতে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা সেখানে মহাসমাবেশের যেই পূর্ব নির্ধারিত মহাসমাবেশ ছিল সেই পূর্ব নির্ধারিত মহাসমাবেশটি কিন্তু তারা পালন করছেন। এবং এখানে কিন্তু বিএসএমএমইউ এবং বিসিপিএস এর অধিভুক্ত যে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি ডাক্তাররা রয়েছে, তাদের ভাতা মূলত 25,000 টাকা। সেই 25,000 টাকা ভাতা তারা দ্বিগুণ অর্থাৎ 50,000 টাকা দাবি করছেন। এবং সেই সাথে নবম গ্রেডের কর্মচারীরা যে ধরনের সুযোগ সুবিধা পান সেই সুযোগ সুবিধা কিন্তু তারা চান। সেই দাবি নিয়েই কিন্তু তারা আজকে রাস্তা অবরোধ করে এখানে বিক্ষোভ করছেন। এবং তারা যেই দাবিটি করছেন যে বিগত 16 বছর ধরে তারা সেই আশ্বাস সরকারের কাছ থেকে পাচ্ছেন, সেই আশ্বাসটি কিন্তু পুনরায় তারা বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তারা পাচ্ছেন। অর্থাৎ বৈষম্যের যেই শিকার তারা হয়েছেন সেটি কিন্তু তারা এখনও সেটি চলমান রয়েছে। সে কারণেই তারা আজ এই মহাসমাবেশে ডাক দিয়েছেন এবং সেই কর্মসূচিটি তারা পালন করছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি তাদের সাথে কথা বলে, সেটি হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের কাছ থেকে তাদের 30,000 টাকা অর্থাৎ 5,000 টাকা বাড়ানোর একটি প্রস্তাব তারা দিয়েছেন। সেই প্রস্তাবটি তারা নাকচ করেছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই এক দফা দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। আর এতে কিন্তু ভোগান্তি খুব দ্রুতই কমে আসবে এমনটিও বলা যাচ্ছে না। এই ছিল আমার কাছে সর্বশেষ। জসিন্তা, জানছিলাম শাহবাগ থেকে পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের সড়ক অবরোধের খবর। সচিবালয়ের মতো নিরাপত্তা বেষ্টিত স্থানে আগুন প্রমাণ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থান ফ্যাসিবাদে দোষর মুক্ত নয়, এমন মন্তব্য করেছেন ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চের বক্তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে রোববার এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চের বক্তারা বলেন, কেপিআই এলাকায় এত নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে যারা আগুন লাগাতে পারে তাদের দ্রুত আইনের মুখোমুখি না করলে বৈষম্য বিরোধী দেশ গঠনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। কারণ স্বৈরাচারের দোসর ও ভারতের কিছু মানুষ এখনও বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে। মানুষের মনোজগৎ এখন পরিবর্তন হয়ে গেছে উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমির খসরু বলেন, দেশে মানব সম্পদের বড় একটি অংশ যুব সম্প্রদায়। বিগত সরকার এদের শিক্ষা ও স্বাস্থ্য খাত বাদ দিয়ে বিনিয়োগ করেছে টানেল আর ব্রিজ নির্মাণে। হাসিনা পরবর্তী বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। যারা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। জুলাই আগস্টে যারা প্রাণ দিয়েছে, সাহসিকতার সাথে এই স্বৈরাচারকে বিতাড়িত করেছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা। এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য আজকে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে, নতুন চিন্তায় নতুন বাংলাদেশ গড়তে হবে। সচিবালয়ে প্রবেশের সব পাস বাতিল করে নতুন করে দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার থেকে সাংবাদিকদের প্রবেশে স্বল্প সংখ্যক অস্থায়ী পাস দেয়া হবে বলে তিনি জানান। কালকে থেকে আপনারা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন একটা নির্দিষ্ট সংখ্যায়, সেটার জন্য একটা অস্থায়ী ব্যবস্থা আমরা করে দিব। এই 3000 প্লাস অ্যাক্রিডিটেশন কার্ড আমরা রাখতে পারবো না, এটি বেশিরভাগই এখানে ভুয়া। আমরা আবেদনের ভিত্তিতে আবার যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী আমরা নতুন করে স্থায়ী পাসটি দিয়ে দিব। দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনাকে ভারত থেকে ফেরত দেওয়ার সম্ভাবনা নেই। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইমস। হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের সম্মুখীন করার জন্যই তাকে ফেরত যাওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের অনুরোধ সত্ত্বেও ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না। ভূ রাজনৈতিক বিবেচনায় তারা ঘনিষ্ঠ মিত্রকে বিসর্জন দেবে না। এতে আরও বলা হয়, শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন, তিনি ইসলামপন্থী উগ্র দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে উপ-আঞ্চলিক সহায়তা বাড়িয়েছেন। ফলে বিষয়টি বিবেচনায় তারা বাড়তি সময় নেবেন। এছাড়া দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক অনুরোধ কার্যকরের সুযোগ নেই বলে পত্রিকাটির খবরে দাবি করা হয়েছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের ব্যাংক ও আর্থিক খাতের ব্যর্থতাগুলোর জন্য কোনো একক গোষ্ঠী দায়ী নয় বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংক খাত ঠিক করতে সংশ্লিষ্ট সব পক্ষে নৈতিকতা বোধ নিশ্চিতের বিকল্প নেই বলেও জানান তিনি। সকালে রাজধানীতে BIBM এর সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসানুল শাওনের রিপোর্ট। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সীমাহীন অনিয়ম ও অব্যবস্থাপনার শিকার দেশের ব্যাংক খাত থেকে লুট হয়েছে লাখ লাখ কোটি টাকা। আর অতীতের সব পরিসংখ্যান ভেঙে দিয়ে গত 15 বছরে তো অনিয়ম দুর্নীতির মাত্রা ছাড়ায় বহুগুণ, যেখানে লুট হওয়া অর্থের বেশিরভাগই পাচার হয়ে গেছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের প্রতিষ্ঠার 50 বছর উদযাপনের অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানালেন, দেশের ব্যাংক ও আর্থিক খাতের অনেক অর্জনের পাশাপাশি ব্যর্থতাও কম নয়। আমাদের অনেক অর্জন সত্ত্বেও অনেক ব্যর্থতাও আছে। তো যাই হোক, এটার মূলে কোনো একক গোষ্ঠী বা একক ব্যক্তিত্ব নয়, এটার মূলে আমরা সবাই হয়তো ভিন্নভাবে কাজ করতে পারতাম। হয়তো ব্যত্যয় ঘটেছে, হয়তো হয়নি। সেই আত্মবিশ্লেষণ আমাদের করতে হবে। যে কোনোভাবে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর গ্রাহকদের স্বার্থ রক্ষা করতে হবে বলেও জানান তিনি। ব্যাংকিং খাতে সেখানে নৈতিকতা বোধটাকে আরেকটু গভীরতা করতে হবে এবং এইখানে দায়বদ্ধতাও সৃষ্টি করতে হবে। ডিপোজিটরের স্বার্থ, বিনিয়োগকারীদের স্বার্থ যদি আমরা না রাখতে পারি, তাহলে কিন্তু স্পিড অফ প্রোগ্রেস সেটা কিন্তু হতে পারবে না। এছাড়া অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের ব্যাংকারদের মানসিকতার পরিবর্তনের তাগিদ দেন গভর্নর। হাসানুল শাওন, NTV নিউজ, ঢাকা। অবশেষে নিজ এলাকায় সিলেটের কানাইঘাটে পুনঃদাফন করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর দেহাবশেষ। এর আগে 2021 সালে হারিস চৌধুরী মারা গেলে পতিত আওয়ামী লীগ সরকারের কারণে পরিচয় গোপন করে তাকে ঢাকার সাভারে দাফন করা হয়েছিল। পরবর্তীতে মেয়ে সামিরা আদালতের শরণাপন্ন হলে হাইকোর্টের নির্দেশে মরদেহ উত্তোলন ও DNA পরীক্ষায় হারিস চৌধুরীর পরিচয় নিশ্চিত হয়ে নিজ এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফনের নির্দেশনা দেয় আদালত। কিছুক্ষণের মধ্যে সিলেটের শাহী ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হবে। পরে দোয়া মাহফিল শেষে তাঁর দেহাবশেষ নিয়ে যাওয়া হবে কানাইঘাটে। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা ও গার্ড অফ অনার প্রদর্শনের পর শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে দাফন করা হবে তাঁকে। বিষয়টি নিশ্চিত করেছেন হারিস চৌধুরী মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। স্বৈরাচার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পর যে ব্যক্তিটি সবচেয়ে বেশি প্রভাব খাটিয়েছে তিনি হলেন পতিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রাজধানী ঢাকা ছাড়াও কুষ্টিয়ায় ছিল তার রাজত্ব। দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন। টেন্ডারবাজি, বালুমহল নিয়ন্ত্রণ, কমিশন বাণিজ্য সহ দলীয় পদবি ও মনোনয়ন পাইয়ে দিতে নিয়েছেন কোটি কোটি টাকা। দুর্নীতির সবকিছুই করতেন তারই চাচাতো ভাই কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতার মাধ্যমে। গত 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে গেলে আত্মগোপনে চলে যান হানিফ। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আশিফুজ্জামান। কুষ্টিয়ার পিটিআই রোডের হানিফের বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষুব্ধ এলাকার মানুষ তার বাড়িটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দেওয়ার অভিযোগ আছে হানিফের বিরুদ্ধে।
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে 2014, 18 এবং 24 এই 3টি জাতীয় নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন হানিফ। এরপর থেকে বেড়ে যায় তার নীরবে চাঁদাবাজি, টেন্ডারবাজি, বালুমহল নিয়ন্ত্রণ, দলীয় পদ ও মনোনয়ন বিক্রি, কমিশন বাণিজ্য, নিয়োগ ও বদলি বাণিজ্য ছিল হানিফের আয়ের অন্যতম প্রধান উৎস। লুটপাট করে এই কুষ্টিয়াকে সমস্ত নাগরিক অধিকার থেকে বঞ্চিত করছে এই আওয়ামী লীগের এমপি এবং এমপির যারা আশেপাশে ছিল। ওনারা সেই প্রকল্পগুলিই নিয়ে এসেছেন, যে সমস্ত প্রকল্পগুলি নিয়ে এসে বাস্তবায়নের নাম করে সেখান থেকে মোটা অঙ্কের টাকা লুটপাট করে নেওয়া সম্ভব। 15 বছরে হাজারো কোটি টাকার মালিক হয়েছেন তিনি। তার বিরুদ্ধে কথা বলার মতো সাহস ছিল না কারো। অভিযোগ আছে কুষ্টিয়া লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছিলেন হানিফ। ওই বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান বানিয়েছেন তার স্ত্রী ফৌজিয়া আলমকে। সবকিছুই করতেন তার চাচাতো ভাই, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতর রহমান আতার মাধ্যমে। বিভিন্ন উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুটপাট করেছে এবং তার দেশে এবং বিদেশে এই অবৈধ টাকার সম্পদ রয়েছে। নিজের আখের গোছানোর রাজনীতি যখন কেউ শুরু করে, তখন রাজনীতি মুখ থুবড়ে পড়ার পরে তার পরিণতি কি হয়, কুষ্টিয়ার হানিফ সাহেব, আতা সাহেবরা তার জ্বলন্ত উদাহরণ। এটা কিন্তু শুধু ওদের জন্য না, গোটা রাজনীতিবিদদের জন্য, সমাজের জন্য একটা মেসেজ। তারাই তো এগুলো ধ্বংস করেছে। সমস্ত প্রতিষ্ঠানগুলো সব জায়গায় যদি তারা হস্তক্ষেপ করে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়, অন্যান্য ব্যবসায়ীরা যাবে কোথায়? অতএব তারা এটা যেটা করেছে এটা তার তো অবশ্যই ঠিক করেনি। বিরোধী রাজনীতি মতাদর্শের লোকদের হামলা, মামলা, এমনকি গুমের অভিযোগ রয়েছে মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে। মাহবুবুল আলম হানিফ দেশে থেকে রাজনীতি করলেও 3 সন্তান সহ তার স্ত্রী বসবাস করেন কানাডার বেগমপাড়ায়। 5 আগস্টের পর আত্মগোপনে চলে যায় হানিফ। তাদের দেশে এনে বিচারের দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। 2024-এ বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড জিতল ওয়ালটন। ফ্রিজ, এয়ার কন্ডিশন ও টেলিভিশনে এই অ্যাওয়ার্ড জিতেছে কোম্পানিটি। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের 16তম আসরে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ওয়ালটন এই সম্মানে ভূষিত হয়। পাশাপাশি দেশসেরা ব্র্যান্ডের কাতারে অবস্থান করে নেয় ওয়ালটন। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস ফেরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালিব বিন মোহাম্মদ সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট। আগামীকাল পর্দা উঠছে বিপিএল এর 11তম আসরের। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। দুপুর 1:30টায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। প্রথম দিনে হবে 2টি ম্যাচ। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6:30টায়। এবারে বিপিএল এ 7 দলের অংশগ্রহণে মোট 46 ম্যাচ খেলা হবে। ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে হবে গ্রুপ পর্বে খেলা, অর্থাৎ প্রথম পর্বে প্রত্যেক দল একই দলের মুখোমুখি হবে দুবার। গ্রুপ পর্বে খেলা শেষে পয়েন্ট টেবিলের সেরা 4 দল খেলবে প্লে অফ। 7 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। কাগজে কলমে এবার এগিয়ে থাকছে ফরচুন বরিশাল। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। পাকির সঙ্গে সংঘর্ষে দক্ষিণ কোরিয়া যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, 179 জন নিহত। 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ, অপ্রাসঙ্গিক করা হবে আওয়ামী লীগকে হাসানাত। সড়ক অবরোধ করে বিক্ষোভ, নগর জুড়ে তীব্র যানজট, ভোগান্তি চরমে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।